মাত্র ৪৮ ঘণ্টা। এই স্বল্প সময়ের ব্যবধানে পারস্য উপসাগরের বুকে রচিত হয়েছে এক নতুন রক্ত হিম করা সামরিক ইতিহাস, যে জলপথকে দীর্ঘকাল ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের আঙিনা বলে গণ্য করা হতো, যেখানে আমেরিকার নৌবহরের দিকে চোখ তুলে তাকানোর সাহস এই অঞ্চলের কোনো শক্তিরই ছিল না। ইরান এক ঝটকায় সেই চিরন্তন ধারণাকেই এখন ধূলিসাৎ করে দিয়েছে। তাদের অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সরাসরি মার্কিন যুদ্ধ জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র তাক করে এমন এক সংঘাতের সূচনা লগ্নে পৌঁছালো, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব রাজনীতিতে এক গভীর ভূরাজনৈতিক ভূমিকম্পের জন্ম। ইরানের এত কঠিন এবং নজিরবিহীন সামরিক প্রস্তুতির কথা আগে থেকেই অবগত থাকা সত্ত্বেও আমেরিকার দিক থেকে ঔদ্ধত্যের অভাব ছিল না। বাইডেন প্রশাসন হয়তো ধরে নিয়েছিল ইরানের এই সামরিক অবরোধ এবং হুমকিগুলো শুধুই কথার ফুলঝুরি। দীর্ঘদিনের অভ্যস্ত সামরিক শ্রেষ্ঠত্বের অহমিকা থেকেই হোয়াইট হাউস ইরানের সক্ষমতাকে হালকাভাবে নিয়েছিল। এই উদ্ধত মানসিকতা থেকেই তারা একবার নয়, বরং চারটি বার চেষ্টা করেছে ইরানের তৈরি করা এই মরণ ফাঁদ ভেঙে বেরিয়ে যাওয়ার। কিন্তু ইরানের সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করার ফল যে কতটা ভয়াবহ হতে পারে তা এবার হাড়ি মজ্জায় টের পেয়ে গেল হোয়াইট হাউস এবং পেন্টাগন। এই চরম বিব্রতকর ঘটনা শুধু আমেরিকাকেই নয়, বরং আমেরিকার পরম মিত্র সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্য রাজতন্ত্রগুলোকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে চূড়ান্ত বিপদের সময়ে তাদের সেই তথাকথিত বড় ভাই আমেরিকাও বাঁচাতে পারবে না। ওয়াশিংটনের নিরাপত্তা গ্যারান্টির দুর্বলতা এত সহজে এবং এত প্রকাশ্যে উন্মোচিত হবে তা কোনো সামরিক পরিকল্পনাবিদ কল্পনাও করেনি। ইরান শুধু জাহাজ আটকে রেখে নীরব থাকেনি, বরং তাদের সামরিক ভাণ্ডার থেকে এমন এক মারণাস্ত্র বের করেছে যা দেখে খোদ আমেরিকার সামরিক বিশেষজ্ঞদের ঘুম হারাম হয়ে গেছে। গত ৪ ডিসেম্বর বিশাল নৌমহড়ায় ইরান প্রথমবারের মতো এমন এক অত্যাধুনিক হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল ছুড়েছে যা অবিশ্বাস্য গতি, চূড়ান্ত ধ্বংস ক্ষমতা এবং জটিল ট্র্যাজেক্টরি দেখে পেন্টাগনের বিশেষজ্ঞরা শিউরে উঠেছেন। মিসাইলটি ছিল শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি দ্রুতগামী, যা শনাক্ত করা বা প্রতিহত করা কার্যত অসম্ভব। এই প্রযুক্তিগত উত্থান আমেরিকার নৌ আধিপত্যের ভিত্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে, কারণ তাদের নৌবহরের জন্য এই প্রযুক্তিগত আঘাত এতটাই গুরুতর ছিল যে ওয়াশিংটন জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। অবস্থা এতটাই বেগতিক যে এই অপ্রতিদ্বন্দ্বী ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য আমেরিকা তড়িঘড়ি করে উপসাগরীয় দেশগুলোতে তাদের অত্যাধুনিক থার্ড টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাতে শুরু করেছে। থার্ড মূলত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ডিজাইন করা, কিন্তু হাইপারসনিক হুমকি মোকাবেলায় এটি কতটুকু কার্যকর হবে তা নিয়ে সামরিক মহলে গভীর সন্দেহ রয়েছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এখন ইসরায়েলি কোম্পানিগুলো যেনতেনভাবে এবং প্রাণপণ কাজ করছে এই প্রতিরক্ষা প্রাচীর তৈরি করতে, কারণ তারা বুঝতে পারছে ইরানের এই নতুন ক্ষমতা আঞ্চলিক মিত্রদের জন্য সরাসরি মৃত্যুর বার্তা বহন করছে। এই দ্রুত এবং অপ্রস্তুত পদক্ষেপই আমেরিকার চরম কৌশলগত দুর্বলতাকেই তুলে ধরেছে। পরিস্থিতি দ্রুত যেদিকে যাচ্ছে তাতে অনেকের মনেই এখন ভয়াবহ প্রশ্ন জাগছে, তবে কি হরমুজ প্রণালী বন্ধ হওয়াকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজেই গেল? এই অঞ্চলের পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তা পরিষ্কার। গত ৪ ডিসেম্বর ইরান ঘোষণা দিয়েছিল যে তারা হরমুজ প্রণালী এবং এর আশেপাশের এলাকায় বিশাল এক নৌমহড়া শুরু করতে যাচ্ছে, যা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এই ঘোষণা ছিল আঞ্চলিক আধিপত্যের ক্ষেত্রে এক প্রকার চরম আল্টিমেটাম। বিশ্বের মানচিত্রে আঞ্চলিক শক্তি হতে গেলে যে কেবল কথার বলিতে চলে না, বরং তার জন্য সামরিক সক্ষমতা ও বুকের পাটা থাকতে হয়। ইরান এই মহড়ার মাধ্যমে তার চূড়ান্ত প্রমাণ দিল। যুক্তরাষ্ট্রের নেভি বর্তমান পৃথিবীর সবথেকে বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও ইরান যখন তাদের বাধ্য করল যে আগামী ২-৩ দিন আপনারা কোনো জাহাজ বা অস্ত্রশস্ত্র নিয়ে বের হতে পারবেন না এবং সত্যিই তাদের আটকে রাখল, তখনই বোঝা গেল ইরানের সামরিক সক্ষমতা আসলে কোন পর্যায়ে পৌঁছেছে এবং তারা কত বড় ঝুঁকি নিতে প্রস্তুত। এই পুরো সময়টাতে আমেরিকা কিন্তু হাত গুটিয়ে চুপ করে বসেছিল না।
অন্তত 4 দফায় তারা চেষ্টা করেছে ইরানের এই মিলিটারি এক্সারসাইজ বা মহড়া ভেঙে ফেলার জন্য। বাহরাইনের উপকূলে এবং অন্যান্য জায়গায় থাকা যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো চেষ্টা করেছিল ইরানের এই বাধা ভেদ করে ভারত মহাসাগরে বেরিয়ে যেতে, কিন্তু তারা সেটা পারেনি। আমেরিকা সারা বিশ্বকে সমুদ্র নিরাপত্তার গ্যারান্টি দেয়, তারা কোটি কোটি ডলার নেয় নিরাপত্তার নাম করে। কিন্তু যে যুক্তরাষ্ট্র অন্যের জাহাজের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যখন ইরানের ধমকে 2 দিন ধরে পারস্য উপকূলে লেজ গুটিয়ে বসে থাকে, তখন তাদের উপর ভরসা করা কতটা যৌক্তিক? এটা তো আর হতে পারে না যে আমেরিকার মতো সুপার পাওয়ার একটি দেশের জাহাজ কেউ আটকে রাখবে। এই ইগো বা অহমিকা থেকেই যুক্তরাষ্ট্রের অন্তত একটি ডেস্ট্রয়ার বা যুদ্ধ জাহাজ ইরানের নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে বেরোতে চেয়েছিল, কিন্তু ইরান তাদের বিন্দুমাত্র ছাড় দেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সরাসরি মিসাইল উৎক্ষেপণের পথ বেছে নেয়। যুক্তরাষ্ট্রের সেই ডেস্ট্রয়ারের খুব কাছেই ইরান বারবার মিসাইল হামলা চালায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মনে হচ্ছিল এই বুঝি একটি ভুল পদক্ষেপে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, পারস্য উপসাগরের দক্ষিণ দিকে যেখানে আরব সাগরের ঘাঁটিগুলো অবস্থিত, তাকে লক্ষ্য করে মূলত এই ড্রিল এবং মিসাইল হামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন মার্টারে থাকা যুদ্ধ জাহাজকে সতর্ক করার জন্যই এই মিসাইল ফায়ার করা হয়। পরবর্তীতে আমেরিকার সেই জাহাজ আর সামনে এগোয়নি, বরং গতিপথ পরিবর্তন করে বাহরাইনে তাদের 5ম নৌবহরের ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য হয়েছে। পেন্টাগন অবশ্য আনুষ্ঠানিকভাবে এই চরম বিব্রতকর পরিস্থিতি নিয়ে মুখ খোলার সাহস পায়নি। তবে এক বিবৃতিতে তারা দাবি করেছে যে ইরানের এই ধরনের আচরণ অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তারা বলছে, সমুদ্র চলাচল ব্যবস্থায় ইরানের এই হস্তক্ষেপ পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যদিও তাদের নিজেদের নৌবহরই পরাজিত হয়ে ফিরে এসেছে। এটি কার্যত আমেরিকার পক্ষ থেকে দেওয়া এক কূটনৈতিক স্বীকারোক্তি। তবে ইরানের এই মহড়ার পেছনে একটা পরিষ্কার এবং সোজাসাপটা উদ্দেশ্য ছিল। তারা সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সহ যারা ইসরায়েলের সহযোগী হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের একটা কঠিন বার্তা দিতে চেয়েছে। হাজার হাজার কিলোমিটার দূরে থাকা যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ জাহাজ নিয়ে এসে তোমাদের রক্ষা করতে পারবে না, কারণ সেই সব যুদ্ধ জাহাজকে এই উপকূলে প্রবেশ করার সুযোগই দেওয়া হবে না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো যেন এই জলসীমায় প্রবেশ করতে না পারে, ইরান সেটা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আর এটা নিশ্চিত করার জন্যই ইরান তাদের নতুন হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এই মিসাইলগুলো প্রতিহত করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ জাহাজের নেই। এই প্রযুক্তিগত আতঙ্কেই এখন যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর কাছে তাদের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে চাইছে। এই কাজের জন্য সংযুক্ত আরব আমিরাতের উপকূল জুড়ে ইসরায়েলি একটি সামরিক কোম্পানি এখন কাজ করছে, যা আঞ্চলিক প্রতিরক্ষা জোটের নতুন জটিল সমীকরণকে তুলে ধরে। কিন্তু মূল সমস্যা হল ভৌগোলিক অবস্থান। লোহিত সাগর বা রেড সি এর উপকূলে হুতিদের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ওই পথ দিয়ে সুয়েজ ক্যানেল হয়ে কোনো জাহাজ আসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারত মহাসাগর বা আরব সাগর দিয়েও যুক্তরাষ্ট্রের সামরিক রসদ পাঠানো অসম্ভব হয়ে পড়েছে। এমন একটি জটিল অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা বা রসদ পাঠানোর একমাত্র নিরাপদ রাস্তা হল ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের মাধ্যমে সিরিয়ার ভেতর দিয়ে ইরাকে হয়ে অস্ত্র বা সাহায্য পাঠানো ছাড়া তাদের আর কোনো পথ খোলা নেই। ইসরায়েলকে রক্ষা করা বা ইরানে হামলা চালানোর জন্য এই রুটটি এখন আমেরিকার জন্য সামরিক লাইফলাইন। আর ঠিক এই কারণেই ইরাক থেকে সেনা সরানোর ঘোষণা দিলেও ডোনাল্ড ট্রাম্প এখন তার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ফক্স 26 এর খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন যে ইরানে হামলার পর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজির জন্য ইরাক এখন খুবই গুরুত্বপূর্ণ। ইরাকের ঘাঁটিগুলো এখন আমাদের জন্য খুবই দরকারি এবং এখানে শক্তি আরও বাড়াতে হবে। এখন কোনোভাবেই ইরাককে একা ছেড়ে দেওয়া যাবে না। এই পরিকল্পনার অংশ হিসেবেই ইরাকের যে ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র আগে খালি করেছিল, সেখানে এখন তারা আবার বিপুল পরিমাণে সামরিক শক্তি মোতায়েন করছে।
আর এই কাজে ইরাকের সরকারকে হাতে রাখার জন্য এক নজিরবিহীন কূটনৈতিক নাটক শুরু করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে নোবেল প্রাইজের জন্য মনোনীত করার ঘোষণা দিয়েছেন। হঠাৎ কেন তাকে নোবেল দেওয়ার জন্য আমেরিকা এত উঠে পড়ে লাগলো তা বুঝতে খুব বেশি বুদ্ধিমান হওয়ার দরকার নেই। এই লোভনীয় পুরস্কারে টোপ দেয়া হচ্ছে যাতে তিনি ইরাকের মাটি ব্যবহার করতে দেন আমেরিকার কৌশলগত স্বার্থে। কিন্তু বাস্তবতা হল ইরাকের অভ্যন্তরীণ রাজনীতি এবং সামরিক শক্তির একটি বড় অংশ এখন ইরান নিয়ন্ত্রিত প্রক্সিরা নিয়ন্ত্রণ করে। সুতরাং যুক্তরাষ্ট্রের লেজুর বৃত্তি করে বা নোবেল প্রাইজের আশায় ইরাকের প্রধানমন্ত্রী খুব বেশি কিছু করতে পারবেন বলে মনে হয় না। উল্টো এতে ইরাকের ভেতরে নতুন করে গৃহযুদ্ধ বা সংঘাতের সৃষ্টি হতে পারে, যা আমেরিকার এই লাইফ লাইনকেও হুমকির মুখে ফেলবে। গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালীতে ঘটে যাওয়া এই নাটকীয় এবং ভয়াবহ ঘটনাগুলো প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির চাকা দ্রুত ঘুরছে। উপসাগরের জল এখন রক্তক্ষয়ী সংঘাতের প্রাক্কালে দাঁড়িয়ে আছে।